গল্প একটি এমন কালে যা একসময় আমাদের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মৃৎশিল্প, মাটির হাঁড়ি পাতিল তৈরি করা, এই শিল্প হাজার হাজার বছর ধরে আমাদের এই দেশের একটি অঙ্গ হয়ে আছে। কিন্তু আজকের এই দ্রুত পরিবর্তনশীল শিল্পায়িত দুনিয়ায় এই শিল্প তার অস্তিত্ব হারাচ্ছে। আজ আমরা এই যাত্রায় বের হব, যেখানে আমরা একজন ঐতিহ্যবাহী মৃৎশিল্পীর জীবন, তার চ্যালেঞ্জ এবং হারিয়ে যাওয়া এই শিল্পের গল্প জানব। মৃৎশিল্পের ইতিহাস বহু পুরানো, যত পুরানো মানব সভ্যতার ইতিহাস। প্রাচীন ভারতে প্রতিটি গলি তার চৌমাথায় এই শিল্প প্রস্ফুটিত ছিল। প্রতিটি রাজ্যের নিজস্ব মৃৎশিল্পের ধরন ছিল। রাজস্থানের নীল মৃৎশিল্প, গুজরাটের টেরাকোটা শিল্প এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া ঘোড়া, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। সবই এই শিল্পের ভিন্ন ভিন্ন রূপ। মৃৎশিল্পের মানুষের প্রাথমিক প্রয়োজন মেটাতে পানি রাখার পাত্র, খাদ্য সংরক্ষণ এবং ধর্মীয় অনুষ্ঠানগুলির জন্য প্রতিমা তৈরি, এর সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব অনেক বেশি ছিল। কিন্তু আজকের আধুনিক যুগে এই শিল্প শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, যারা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই শিল্প শিখে এসেছে। বছরের মতন আমাদের এই মাটির কাজ করি। আমার ঠাকুরদাদা করতো, আমার বাবা করতো। এই শিল্প, যা একসময় জীবিকার প্রধান উৎস ছিল, এখন ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছে। আজকের সময়ে মৃৎশিল্প তৈরি করা কারিগররা বেঁচে থাকার জন্য লড়াই করছে। এই শিল্প ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই মাটির হাঁড়ি তৈরি করার পিছনে যে দক্ষতা এবং পরিশ্রম, তা এখনো ঠিক আগের মতোই রয়ে গেছে। কিন্তু আমরা মাটির জিনিসপত্র কেন ব্যবহার করব? আসুন জেনে নিই। প্রথমত মাটির পাত্র আয়রন, ম্যাগনেসিয়াম এবং সালফারের মতো অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি যোগ করে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কাদামাটিও ক্ষারীয় এবং এইভাবে খাবারের অম্লতাকে নিরপেক্ষ করে, যা আমাদের পক্ষে হজম করা সহজ করে তোলে। চলুন এবার দেখে নিই কিভাবে একটি মাটির হাঁড়ি তৈরি করা হয়। প্রথম ধাপ হলো মাটি সংগ্রহ করা। এই মাটি কাঁচা, পরিষ্কার এবং খুবই সূক্ষ্ম হতে হবে। একবার মাটি সংগ্রহ করা হলে তা পরিষ্কার করা হয় এবং অপবিত্রতা দূর করা হয়। এবারের ধাপ হলো চাকার উপর মাটি রেখে সেটিকে আকার দেওয়া। এটি সবচেয়ে সূক্ষ্ম কাজ। মৃৎশিল্পের হাতের প্রতিটি স্পর্শ মাটিকে একটি নতুন রূপ দেয়। এটি দেখতে সহজ মনে হলেও কাজটি অত্যন্ত কঠিন। প্রতিটি মৃৎশিল্পের হাতে একটি দক্ষতা থাকে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। যখন হাঁড়ি তৈরি হয়ে যায়, তখন তা শুকিয়ে একটি ভাটায় পোড়ানো হয়। পোড়ানোর প্রক্রিয়াটা মাটির হাঁড়িকে মজবুত করে তোলে। ভাটায় দেওয়ার পর আমরা হাঁড়িগুলো ঠান্ডা হতে দিই। কখনো কখনো রঙও করি বা ডিজাইন তৈরি করি, যাতে হাঁড়ি সুন্দর দেখায়। এই পুরো প্রক্রিয়া কাঁচামাটি থেকে শুরু করে চূড়ান্ত পণ্য পর্যন্ত একজন মৃৎশিল্পীর পুরো জীবনের গল্প। কিন্তু আজ মাটির হাঁড়ি তৈরি করার কারিগরদের তাদের শিল্পকে টিকিয়ে রাখতে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। মৃৎশিল্পী তার কারখানার বাইরে বসে আছেন, বিক্রি না হওয়া হাঁড়িগুলো চারপাশে ছড়িয়ে আছে। প্লাস্টিকের জিনিস আমাদের বাজার কেড়ে নিয়েছে। সরকার থেকে আমারে কিছু অনুদান মানাদান কিছুই দেয় না। আর এই অনেকজন আসে লেখি টেকি লিদে আর দেয় টেন, ওই দূর দূর পর থেকে আসতেই কাজ করতে মানুষের বাড়ি যায়নি, আমরা নিজের কাজ নিজে করি। এইভাবে সংসার কোনো রকম চলে যাচ্ছে। এখন ধরেন ডাল ভাত কোনো রকম খাই দিন যায়, কোনো আয় নাই এর ভিতরে। এটি কঠিন বাস্তবতা, প্রযুক্তি এবং শিল্পায়ন এই কারিগরদের এমন একটা মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখানে তাদের শিল্প তার অস্তিত্ব হারাচ্ছে। কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। আজও কিছু মানুষ আছেন যারা এই শিল্পকে পুনর্জীবিত করার চেষ্টা করছেন। আমরা চাই মাটি হাঁড়ি পাতিল তৈরি করা কারিগরদের বেশি করে প্রকাশ পেতে মৃৎশিল্পের কর্মশালা, প্রদর্শনী ও অনলাইনে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই শিল্পকে বাঁচানোর চেষ্টা করছি। এটি একটি আবশ্যজনক লক্ষণ। যদি আমরা সবাই মিলে এই কারিগরদের শিল্পকে সম্মান করি, তাহলে হয়তো একদিন এই হারিয়ে যাওয়া শিল্প তার নতুন রূপে ফিরে আসবে। এই গল্প শুধু একজন মৃৎশিল্পী নয়, এটি একটি ঐতিহ্যের গল্প, একটি উত্তরাধিকারীর গল্প যা মাটির হাঁড়ির মধ্যে লুকিয়ে রয়েছে। যদি আমরা এই মৃৎশিল্পীদের সহায়তা করি, তাহলে হয়তো আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে বাঁচাতে সক্ষম হব। মৃৎশিল্প হাসছেন, এই মাটি, এই হাত আর এই চাকা, এগুলির মধ্যে লুকিয়ে আছে এমন একটি গল্প যা কখনো